অফিসিয়ালি কার্লো আনচেলত্তি ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেছেন, যার পর থেকে আপনাদের মনের মধ্যে অনেক প্রকার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পেজে পোস্ট করেছিলাম, আপনারা প্রশ্ন করুন, উত্তর নিয়ে হাজির হচ্ছে। যারা প্রশ্ন করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। চেষ্টা করছি মেজর প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আপনাদের সঙ্গে রয়েছে আমি সালমান মোহাম্মদ আবদুল্লাহ। শুরুতেই গোলকিপার পজিশন, কেন এই জায়গায় এডারসনকে দলে রাখেন নাই কার্লো আনচেলত্তি? এই প্রশ্নের উত্তরটা আসলে একটু বড় হয়ে যাবে দিতে গেলে, তবে খুব সংক্ষেপে দেই। ব্রাজিলের এই মুহূর্তে যেটা একটা মধুর সমস্যা, তা হলো প্রধান গোলকিপার আসলে কে হবেন, এলিসন বেকার নাকি এডারসন? দুইজনই আসলে টপ নচ, অর্থাৎ ইউরোপে দুইজনই সেরা অবস্থানে রয়েছেন। এখন কাকে রেখে কাকে খেলাবেন? যে কোনো একজনকে আসলে আপনাকে বেছে নিতে হবে। এখন একজনকে বেছে নেওয়ার পর একজন তো বসে থাকেন, তাহলে সেরা একজন গোলকিপারকে বসিয়ে না রেখে নতুনদের সুযোগ দেওয়াটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। কার্লো আনচেলত্তি তিনি যে মেধা খরচ করেছেন এই জায়গায়, এই জন্য তিনি একটা ধন্যবাদ পাবার যোগ্য। তার কারণ হুগো সৌজা তিনি কিন্তু যথেষ্ট পরিমাণ পোটেনশিয়াল এবং বর্তমানে তিনি কিন্তু লিগে খুব ভালো খেলছেন। এই যে নতুন একজনকে সুযোগ দেওয়া হলো, এইটার জন্য বরং আপনি ধন্যবাদ দিতে পারেন কার্লো আনচেলত্তিকে। এই যে কল আপটা হলো, এই কল আপে অ্যালিসন বেকার যেমন আছে, পরবর্তী যে কল আপটা হবে সেই কল আপে হয়তো বা অ্যালিসনের জায়গায় এডারসন চলে আসতে পারে। এইভাবে করে সিনিয়রদের রেখে নতুনদের সুযোগ করে দেয়া আর হচ্ছে জাতীয় দলের সাথে মানিয়ে নেয়া, এই সুযোগটা আসলে করে দেওয়ার দরকার। আপনি যদি প্রশ্ন করতেন তাহলে অত্যন্ত খুশি হতাম এই ব্যাপারে যে লুকাস পেরিকে আসলে যদি রাখা হতো তাহলে আসলে কেমন হতো। এইখানে এইটা হলে আমি খুবই খুশি হতাম। তার কারণ হলো বেন্তোর জায়গায় লুকাস পেরি এবং হুগো সৌজা এই দুইজনকে যদি রাখা হতো তাহলে খুবই ভালো হতো। বেন্তো জাতীয় দলের সাথে মোটামুটি বেশ কিছুদিন ধরে আছেন এবং নিয়মিতভাবে চেষ্টা করে যাচ্ছেন। তাকে রেখে যদি লুকাস পেরিকে রাখা হতো ভালো হতো, কারণ লুকাস পেরিও দুর্দান্তভাবে ভালো করছে। গোলকিপার পজিশন নিয়ে আপনাদের মনের ভেতরে যে প্রশ্নটা খাচ্ছে, কেন এডারসন নাই? এডারসন না থাকার পেছনের কারণ হলো তরুণদের সুযোগ দেয়া, নতুনদেরকে জাতীয় দলের সাথে মানিয়ে নেওয়ার জন্য সুযোগ করে দেয়া। পরবর্তী যে কলাপ হবে সেই কলাপে অ্যালিসনের জায়গায় এডারসন আসবেন। সেরা একজন গোলকিপার রাখার পাশাপাশি তরুণদেরকেও আসার জায়গাটা করে দিতে হবে। এটার জন্য কার্লো আনচেলত্তিকে অবশ্যই একটা ধন্যবাদ দিতে হয়। কার্লো আনচেলত্তির ঘোষিত স্কোয়াডে ডিফেন্ডারদের নিয়ে আপনাদের আসলে অনেকের মধ্যে হাহাকার, আফসোস, আক্ষেপের আসলে কোনো প্রকার শেষ দেখছি না। তার ভেতরে মেজরিটির যে আসলে যে প্রশ্ন সেটা হলো কেন দানিলো, কেন আলেক্সান্দ্রো? এই জায়গাটা আসলে আপনাকে একটু ভালো করে বুঝতে হবে। তাহলে আলেক্সান্দ্রোকে দিয়ে যদি বলি, সে অ্যাজ আ ফুল ব্যাক তিনি খেলেন লেফট ব্যাক পজিশনে। এই জায়গায় কার্লোস আগুস্তো যখন চলে আসছে ইন্টার মিলানে দুর্দান্ত খেলার পর, তিনি যে কার্লো আনচেলত্তির প্রথম চয়েস হবে এতে কোনো সন্দেহ নাই। যদি কার্লোস আগুস্তো প্রথম চয়েস হয়ে যান তাহলে আলেক্সান্দ্রো হয়ে যাচ্ছেন সেকেন্ড চয়েস। সেকেন্ড চয়েস হিসেবে তার জায়গায় যদি কাইও হ্যান্ড্রিককে রাখা হতো তাহলে অত্যন্ত ভালো হতো, আমি ব্যক্তিগতভাবে খুশি হতাম। কিন্তু তারপরেও অ্যাজ আ সিনিয়র হিসেবে তাকে যে রাখা হয়েছে এজন্য খুব বেশি ব্লেম করারও দরকার নাই এবং সে খেললে যে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে এই চিন্তা করারও দরকার নাই। সে খেলার সুযোগ পায় কিনা এটা হলো মেজর প্রশ্ন। এরপর যে ব্যক্তিকে নিয়ে সব থেকে বেশি মাথা ব্যথার কারণ, সেই নামটা হচ্ছে দানিলো। কেন তিনি জাতীয় দলে আবারও আসলেন? দেখুন, ব্যক্তিগতভাবে দানিলোকে যে আমিও খুব বেশি পছন্দ করি তাও না, তবে কার্লো আনচেলত্তি ডেকেছেন অ্যাজ আ সিনিয়র হিসেবে বা সেন্টার ব্যাক হিসেবেই হয়তো বা তাকে ডেকেছেন। তার কারণ হলো রাইট ব্যাক পজিশনে দুজন ব্যক্তিকে রয়েছেন, ভ্যান্ডারসন এবং ওয়েসলে। এই দুজন থাকার পরে রাইট ব্যাক পজিশনে যে দানিলো খেলবেন এই নিশ্চয়তা আপনি দিতে পারেন না। সিনিয়র হিসেবে বেঞ্চে থাকবেন, খেলবেন কিনা এটা নিয়েও আসলে নিশ্চয়তা নাই। তার কারণ হলো ডিফেন্সিভ লাইনে কার্লো আনচেলত্তি যাদেরকে ডেকেছেন তাদেরকে আসলে আপনার বিশ্বাস করতে হবে। তার কারণ হলো প্রথমত হচ্ছে মার্কুইনহোস এবং সেই সাথে আলেক্সান্দ্রো রিবেইরো। এখন আপনি মনে করতে পারেন ভাই এইটা আবার কোত্থেকে আসলো? যাদের মাথার ভেতরে এই চিন্তাটা আছে যে বড় ক্লাবে না খেললে, বড় নাম না থাকলে আসলে যে জাতীয় দলে এসে ভালো করতে পারবে না, এই ধরনের চিন্তা ভাবনাটা আপনাকে বাদ দিতে হবে মাথা থেকে। একটা তিক্ত সত্য কথা বলি, যদি আপনার ব্রেনের মধ্যে থাকে যে বড় ক্লাবে না থাকলে কিংবা নাম ডাক না থাকলে আসলে জাতীয় দলে সার্ভিস দেওয়া যায় না, এরকম চিন্তা ভাবনা যদি করে থাকেন তাহলে আপনি একটু দেখবেন যে ফিফা র্যাঙ্কিংয়ে টপ 10 যে ক্লাব দলগুলো আছে এই দলগুলোর মধ্যে এই দলগুলোর ডিফেন্ডার কারা, এই দলগুলোর মিডফিল্ডার কারা, তারপরে হচ্ছে ফরওয়ার্ড লাইনে কারা, তো সবাই কিন্তু আপনার ক্লাব পর্যায়ে খুব টপ লেভেলের ক্লাবে যে সবসময় খেলেন, সবার যে খুব বেশি বড় নাম ডাক এটা আপনি আসলে সবসময় পাবেন না। তার মানে হলো একজন প্লেয়ারের ভেতরে পোটেনশিয়ালিটি যখন থাকবে এবং সে যখন যোগ্য হবে তাকে কোচের প্ল্যান অনুযায়ী তাকে ডেকে আনা হবে, এটাই হচ্ছে বাস্তবতা। যেই ডিফেন্ডারকে ডেকে আনা হয়েছে সে হচ্ছেন আলেক্সান্দ্রো রিবেইরো। কার্লো আনচেলত্তি যে এরকম একজন প্লেয়ারকে সুযোগ দিয়েছেন
এটা তো আপনি আরও খুশি হবেন যে একজন নতুন প্লেয়ারকে আপনি দেখলেন, যে আশা করা যায় যে খুব বেশি ভালো কিছু হোক, এবং ভালো কিছু হলে সেটা দিন শেষে ব্রাজিলের জন্যই ভালো। অনেকেই আবার প্রশ্ন করেছেন গেব্রিয়েল মেঘালাস কেন নাই। গেব্রিয়েল মেঘালাস ইনজুরির কারণে আর্সেনাল দলেই তো নাই, অনেক বেশ কিছু দিন হয়ে গেছে, রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে পারেন নাই, অর্থাৎ তার তো সিজনটা শেষ হয়ে গেছে ইনজুরির কারণে। বলতে পারেন মুরিলোকে আসলে রাখা যেতে পারতো কিনা। মুরিলোকে আসলে রাখাটা যৌক্তিক ছিল, কিন্তু মুরিলো রিসেন্ট টাইমে ব্রাজিল জাতীয় দলে এসে যেভাবে পারফর্ম করেছেন সেই জায়গা থেকে নতুন কাউকে এনে কার্লো আনচেলত্তি যে আসলে পরীক্ষা করতে পারেন, বা তিনি যে আসলে যে সাহসটা দেখিয়েছেন, এই সাহসটার জন্য তাকে সাধুবাদ অবশ্যই আপনাকে দিতে হবে। ডিফেন্স লাইন নিয়ে আপনাদের খুব বেশি হতাশ হওয়ার দরকার নাই। কার্লো আনচেলত্তি যে সিদ্ধান্তটা নিয়েছেন, এটা আপনাকে আশা করা যায় যে পরবর্তী যে 2 ম্যাচ, এই 2 ম্যাচ আপনি ভালো কিছু পেতে যাচ্ছেন বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এরপর যে প্রশ্নটা রয়েছে তা হলো ডেভিড আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলে কবে যোগ দেবেন অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে, কার্লো আনচেলত্তির সহযোগী হিসেবে। এটার জন্য আসলে আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তার কারণ হলো তিনি বাইরের কয়েকটা ক্লাবের সাথে আসলে যোগাযোগ বলতে গেলে তার সামনে কয়েকটা সুযোগ আছে, সেই সুযোগগুলো অবজারভেশন করবেন। তার জন্য যদি বেটার অপরচুনিটি এসে যায় তাহলে তিনি সেটা গ্রহণ করবেন, আর যদি সেটা না হয় তাহলে ব্রাজিলে বাবার সঙ্গে চাকরিতে যোগদান করবেন। এরপরে যে প্রশ্নটা ছিল সেটা হলো এস্তেভাও কিভাবে সুযোগ পায় এবং সেখানে সাবিনহো কেন সুযোগ পেল না। এই জায়গাটা আপনাকে সবার আগে বুঝতে হবে। অ্যাজ আ রাইট ফরওয়ার্ড বা রাইট উইঙ্গার হিসেবে এই মুহূর্তে ব্রাজিলে অ্যান্টনি প্রথম চয়েস। যেহেতু রদ্রিগো নাই সেহেতু অ্যান্টনি থাকবেন প্রথমে। সেকেন্ড চয়েস হিসেবে এস্তেভাও খুবই ভালো একটা চয়েস। বর্তমান যেই মানে এই মুহূর্তে যে সিজনটা শেষ করলো ম্যানচেস্টার সিটি, সেখানে সাবিনহো কিন্তু খুব ভালো করেছে এমনটা বলার কিন্তু খুব একটা সুযোগ নাই। সেখানে সাবিনহোর তুলনায় এস্তেভাও লিগে দুর্দান্ত ভালো করেছেন এবং তার সেই কোয়ালিটিটা আছে। যেহেতু কার্লো আনচেলত্তি এস্তেভাওকে বিশ্বাস করেছেন, আপনি আপাতত এতটুকু বিশ্বাস রাখেন যে কার্লো আনচেলত্তি তার কাছ থেকেও সেরাটা বের করে নিয়ে আসবে। এরপরে যে প্রশ্নটা ছিল সেটা হলো ভিনিসিয়াস জুনিয়র কি কার্লো আনচেলত্তির আন্ডারে জ্বলে উঠতে পারবেন ব্রাজিলের জার্সি গায়ে? খুবই সুন্দর প্রশ্ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নের উত্তরটা যদিও কার্লো আনচেলত্তি নিজেই দিয়েছেন, তা হলো যে একজন প্রশ্ন করেছিল যে ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের জার্সিতে এখন অবধি জ্বলে উঠতে পারেননি বা সেইভাবে নিজেকে মেলে ধরতে পারেনি। কার্লো আনচেলত্তি খুব সুন্দর করে বলেন, আচ্ছা ঠিক আছে, এতদিন পারেনি, তাহলে এবার সে একটা কিছু করে দেখাবে। তার মানে এটা হলো কোচের বিশ্বাস। তো এইরকম বিশ্বাস কোচ যখন একজন প্লেয়ারের উপরে করে, তখন তাকে নিয়ে আসলে আপনি খুব বেশি আশাও করতে পারেন অথবা তার উপরে বিশ্বাসটা রাখতে পারেন। যে ভিনিসিয়াস জুনিয়রকে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতাইতে পারে কার্লো আনচেলত্তি, সেই ভিনিসিয়াস জুনিয়রকে আসলে ব্রাজিল জাতীয় দলের জন্য ফিট করার জন্য কার্লো আনচেলত্তি জানেন কি করতে হবে। খুব বেশি টেনশন করার দরকার নাই। আরও কিছু প্রশ্ন ছিল, তার ভেতরে অন্যতম হচ্ছে নাম্বার 9 কে হবে। নাম্বার 9 খুবই পরিষ্কার কথা, সে হবে রিচার্লিসন। তার কারণ হলো কার্লো আনচেলত্তির আন্ডারে তিনি খেলেছেন এবং কার্লো আনচেলত্তির পছন্দের শিষ্যদের তিনিও একজন। তো আশা করা যায় নাম্বার 9 পজিশনে তিনিই থাকবেন। নাম্বার 10 কে হবে? নেইমার নাই, রদ্রিগো নাই। নাম্বার 10 অটো চয়েস রাফিনহা থাকবেন নাম্বার 10 হিসেবে। তিনি বিগত দিনেও ব্রাজিল জাতীয় দলকে সার্ভিস দিয়েছেন, আশা করা যায় সামনেও খুব ভালো কিছু করবেন। সবশেষে একটা বিষয় আমি আপনাকে একটু বিনয়ের সাথে বলতে চাই, তা হলো পৃথিবীতে এমন কোনো কোচ নেই যে দায়িত্ব নিয়ে এসেই আপনাকে 100% মনোপুত বা শতভাগ স্যাটিসফাইড আপনাকে করতে পারবে বা স্কোয়াড আপনাকে তুলে ধরতে পারবে। একজন কোচকে আসলে সময় দেওয়া উচিত। কার্লো আনচেলত্তির হাতে সময় খুবই কম, তারপরেও তিনি চেষ্টা করেছেন এই অল্প সময়ের ভেতরে জাতীয় দলটাকে মোটামুটি একটু গোছায় নেওয়ার। তাকে ওই সময়টা আপনাকে দিতে হবে এবং প্লেয়ারদেরকে পরীক্ষা করারও সেই সুযোগটা আপনাকে দিতে হবে। 100% পরীক্ষিত সবাইকে আপনি এই মুহূর্তে পাবেন না। তার কারণ হলো ব্রাজিলের ডিফেন্স লাইন নিয়ে আপনাদের যে আক্ষেপ, এই আক্ষেপটার পক্ষে আমিও। তার কারণ দেখেন, এইডার মিলিতাও নাই, ব্রেমার নাই, তারপরে মুরিলো কদিন আগে ইনজুরি থেকে আসলেন, গেব্রিয়েল মেঘালাস ইনজুরিতে। তো এরকম টপ নচ বা একদম সেরা মানের যে ডিফেন্ডারগুলো এই মুহূর্তে ইনজুরিতে রয়েছে, সেইখান থেকে আসলে আপনি নতুন কাউকে উপরে যদি আপনি বিশ্বাস না রাখেন, তাহলে আসলে আপনার কাছ থেকে আসলে আমরা কি আশা করতে পারি? কার্লো আনচেলত্তি যেটা করেছেন ভালো করেছেন। কোচের উপরে পূর্ণ সমর্থন এবং মন থেকে তাকে সাপোর্ট করুন এবং সেই সাথে বিশ্বাসটা রাখুন। কার্লো আনচেলত্তি আশা করা যায় আপনাদেরকে নিরাশ করবে না। এই ছিল আমার মতামত। আপনাদের প্রশ্নগুলো করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব নিয়মিত আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার, সেজন্য আমাদের ফেসবুক পেজের দিকে একটু লক্ষ্য রাখবেন। যখনই আপনাদেরকে দেওয়া হবে প্রশ্ন করুন, আমি উত্তর নিয়ে হাজির হয়ে যাবার চেষ্টা করব। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো জানাবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে সেটার জন্য আমি অপেক্ষা করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।